রাহমাত বসে কিছুক্ষণ আলাপচারিতা হলো। আলাপচারিতা শেষে রাহমাত তুষির দিকে একটা কার্ড এগিয়ে দিল, গোল্ডেন কালারের একটা প্যাকেট। রাহমাত সেটা বাড়িয়ে রেখে মিষ্টি হেসে বলল, এটা তোমার জন্য স্পেশালি, তোমার জন্য নিজে পছন্দ করে এনেছি। তুষি আগামাথা কিছু না বুঝলেও হেসে হেসে বলল, তাই নাকি? কিন্তু জিনিসটা কি? নিয়ে দেখো। তুষি হাত বাড়ালো, তবে প্যাকেটটা হাতে তোলার আগে সেটা অন্য কারো হাতের মুঠোতে চলে গেল। তুষি রাহমাত দুজনেই পাশে তাকিয়ে থতমত খেয়ে গেল। আরাব প্যাকেটটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, একবার প্যাকেটের দিকে তাকাচ্ছে তো একবার তুষির দিকে। রাহমাত মৃদু হেসে বলল, মিস্টার আরব, কেমন আছেন? আরাব ভ্রু উঁচিয়ে তুষির দিকে একবার তাকিয়ে তারপর রাহমাতের দিকে তাকালো, ঠোঁটে মেকি হাসি টেনে বলল, আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি খবর হঠাৎ এখানে? তুষি থতমত খেয়ে আরাফের দিকে তাকিয়ে থাকে। রাহমাত স্বাভাবিকভাবেই বলে, আপনাদের সাথেই দেখা করতে এলাম, খোঁজ খবর নেওয়া হয় না অনেক দিন, তাই। আরাব ধ্রুব কুসকে বলল, ও বসুন, তাহলে আমি ফ্রেশ হয়ে আসি। না না, এখন চলে যাব, অনেক কাজ বাকি। রাহমাত কথাটা বলতে বলতে দাঁড়িয়ে পড়ে। তুষি ইতি উতি করে বলে, ডিনার করে যেতেন। অন্য একদিন আসবো। তুষি বাধা দিল না। রাহমাতকে দরজা অবধি এগিয়ে দিয়ে পেছনে ফিরতে আরাব হুট করে টেনে ঘরে নিয়ে গেল। তুষিকে দরজা ঘেঁষে দাঁড় করিয়ে ভ্রু কুসকে বলল, কি সমস্যা? ওই ছেলে এখানে এলো কেন? তুষি ভ্রু কুসকাল, বলল, বললো না খোঁজ নিতে। ও রিয়েলি? আমি নিশাতের আপন ভাই হয়েও তো মনে হয় এমনভাবে খোঁজ নিতে যাই না। আর ওই রাহমেদ তোমার কোন টাইপ ভাই যে একদম খোঁজ নিতে বাড়ি পর্যন্ত চলে এলো? আপনি যান না কারণ আপনার মনে মায়া দয়া কম। এই জন্য কি দুনিয়ার সবার মায়া দয়া কম নাকি? আমার কথা বাদ দাও, এটা কি দিয়েছে তোমাকে? নিশ্চয়ই লাভ লেটার। কি অদ্ভুত, আমার বউকে লাভ লেটার দিতে আমার বাড়িতে চলে এসেছে। কি দিয়েছে সত্যি করে বলবে? তুষি বেজায় খেপে গেল। ডান বাহু থেকে আরাফের হাত সরাতে সরাতে বলল, নিজের পকেট ছিনিয়ে নিয়ে এখন আবার আমাকে জিজ্ঞেস করছেন কি দিয়েছে? আমি কি দেখেছি নাকি? দেখি দিন, আমায় দেখতে দিন তো। তুষি হাত বাড়িয়ে প্যাকেটটা নেওয়ার আগেই আরব টান মেরে সেটা নিয়ে গেল। নিজে নিজেই প্যাকেটটা খুলতে ভ্যাবাচাকা খেয়ে গেল দুজনেই। বিয়ের কার্ড। আরব তুষির দিকে একবার ভ্রু কুঁচকে তাকিয়ে কার্ড খুলে পড়ল, তারপর অতি স্বাভাবিকভাবে তুষির দিকে এগিয়ে দিল। তুষি কার্ডে বরের নাম মিনহাস আরাস রাহমাত আর কনের নাম শ্রেয়া আক্তার দেখতে যা বোঝার বুঝে গেল। আরব তুষির থেকে সরে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে হাত থেকে ঘড়ি খুলতে খুলতে বলল, তোমার ফ্রেন্ডের সাথে রহমতের বিয়ে, আগে বললেই হতো। তুষি কড়া চাহনি নিক্ষেপ করে বলে। আমি মনে হয় জানতাম কত। আরব শাড়ির উপরে 3টা বোতাম খুলে তুষির দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে ফেলল। হতবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি মাস্ক পরে আছো কেন? স্ট্রেঞ্জ। তুষি কড়া চোখে তাকিয়ে থাকে আরাফের দিকে। আরাফ এগিয়ে এসে তুষির সামনে দাঁড়িয়ে চিন্তিত কণ্ঠে আবার জিজ্ঞেস করে, কি সমস্যা তোমার? বাসায় মাস্ক লাগিয়ে রাখার কারণ কি? আরাফ পুনরায় প্রশ্ন করতেই তুষি গলা বাড়িয়ে বলল, আপনি জিজ্ঞেস করছেন কেন পড়ে আছি? তাহলে শুনুন, আমার মাস্ক পরে থাকতে না ভীষণ ভালো লাগে, একদম অন্যরকম ভালো লাগছে, তাই পরে আছি। হ্যাপি? এখন সরুন। তুষি আরবকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে গেলেই আরব হাত ধরে টেনে দাঁড় করায়। তুষির মুখের ওপর থেকে মাস্ক সরাতে গেলে তুষি 2 হাত মুখে চেপে বলে, একদম না, খবরদার খুলবেন না। আরব পাত্তাই দিল না তুষিকে। তুষির হাত টেনে সরিয়ে দিল। তুষি বাদ সাধবে তার আগেই একটারে বাক্স খুলে ফেলল। অতপর হতবাক হয়ে গেল আরব। কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে হঠাৎই উচ্চস্বরে হেসে উঠল। অন্য সময় হলে তুষি মুগ্ধ হয়ে সে হাসি দেখলেও এখন তার রাগে মাথা জ্বলে উঠছে। তুষির নাকের ডগায় লাল হয়ে আছে, সাথে নাক ফুলে তো আছেই। আরব হাসি থামিয়ে বলল, এসব কি? এ অবস্থা কেন তোমার? তুষি কটমট চাহনি নিক্ষেপ করে বলে, খবরদার হাসবেন না, একদম চুপ করে থাকুন, সব আপনার জন্যই হয়েছে। আরব এতক্ষণে হাসি থামিয়ে ভ্রু কুঁচকে বলল, হোয়াট? আমি কি করেছি? আপনি কি করেননি? কি বলেছিলেন আপনি আমায়? মায়ের ঘরের বাম দিকের জানালায় কে ফাঁসি দিয়েছিল তার লাশ এখনো ঝুলে আছে সেখানে। আরব একটা কেশে গলা খাঁকড়ি দিল। কিছুই হয়নি এমন একটা ভাব দেখিয়ে বলল, হ্যাঁ তো? তো মানে সেখানে লাশ ঝুলছে, বোকা পেয়েছেন আপনি আমায়। ওইখানে গাছের সাথে একটা পুতুল ঝুলে আছে। সেদিন রাতে ওটা দেখে তো আমি ভয় পেয়েছিলাম। আজকে যদি সাহস করে জানালাটা না খুলতাম, জানতেই পারতাম না
মাঝখান থেকে আমার নাকে মৌমাছি সুচ ফুটিয়ে চলে গেল। আরব চাপা শ্বাস ফেলে তুষির থুতনি তুলে নাকের দিকে দৃষ্টি রেখে বলে, অনেক বেশি লাল হয়েছে, ওষুধ লাগিয়েছো? হয়েছে, আর নাটক করতে হবে না, সরুন। তুষি আরবের হাত সরিয়ে দিয়ে ধপ করে বিছানার ওপর বসল। আরব আপাতত কাবার থেকে ট্রাউজার আর শার্ট নিয়ে ওয়াশরুমে গিয়ে একেবারে শাওয়ার নিয়ে বের হলো। তখনও তুষি বিছানায় বসে আছে মুখ ভার করে। আরব কোনো দিকে না তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর একটা বাটি নিয়ে ঘরে এসে তুষির সামনে বসল। তুষি বাটির দিকে এক নজর দেখে বুঝলো চুন এনেছে। তুষি ঝটপট লাফিয়ে পেছনে সরে গিয়ে বলল, একদম না, আমার এসব লাগবে না একদম। আমি এইগুলো লাগাবো না, যেমন আছি ঠিকই আছি। আরব তুষির হাত ধরে আবারও কাছে এনে বসিয়ে দিল। বাটিটা বিছানায় রেখে হাতে একটু চুন নিতেই তুষি আবারও লাফিয়ে ওঠে। বলেছি না লাগাবো না, আপনি জানতো এসব লাগালে আমার নাক ফুলে কলা গাছ হয়ে যাবে। আরব শক্ত করে তুষির গাল চেপে ধরল। তারপর এক প্রকার জোর করে চুন লাগিয়ে দিল নাকের উপর। তুষি একটু ঝাঁঝিয়ে ওঠে। আরব চুন মাখিয়ে বিশ্বজয়ের হাসি দেয়। হাত ধুয়ে এসে দেখে তুষির নাক ফুলিয়ে বসে আছে। আরব বিদ্রুপ করে বলে, নাক ফুলিয়ে আছো কেন? এমনিতেই তো ফুলে আছে। এই অবস্থায় থাকলে ফেটে যেতে 2 মিনিটও লাগবে না। মজা করবেন না একদম, আমার অবস্থা দেখে আপনার মজা করতে ইচ্ছে করছে। মজা করলাম কোথায়? বাই দ্য ওয়ে, তোমাকে কিন্তু কিউট লাগছে, একদম মিনি জোকার টাইপ। তুষি তীক্ষ্ণ চোখে তাকালো। তারপর উল্টো দিকে ফিরে শুয়ে পড়ল বালিশে মুখ গুজে। এর কিছুক্ষণ পরে আরব খাবার নিয়ে এসে তুষিকে টেনে বসালো। তুষি মুখ অন্ধকার করে বলল, খাবো না। সব কিছু নিয়ে জোরাজুরি করতে চাইছি না, চুপচাপ খাবে। বললাম তো খাবো না, আপনিই খান। তুষি এই বলে উঠে যেতে গেলে আরব তুষির কাঠ টেনে বসিয়ে দিয়ে গম্ভীর স্বরে বলে, আর একটা বাড়তি কথা বলবে তো তোমার মুখের বাকি অংশ একদম থাপড়ায় লাল করে ফেলবো। তোমার জন্য কিন্তু এটা খুব ভালো হবে বলে মনে হয় না। তিরিং বিরিং না করে খেয়ে নাও। তুষি মোটেও ভয় পেল না আরফের কথায়। তবে খিদে পাওয়ার দরুন কথা না বাড়িয়ে খেয়ে নিল। তুষি মুখ ধুয়ে আসলে আরব ঔষধ খেতে দিল। তুষি মন খারাপ করে নিজের নাকের দিকে তাকিয়ে থাকলো। কি অদ্ভুত লাগছে তাকে। এত কিছু থাকতে নাকটাই কেন বেছে নিল ওই মৌমাছি। আরব ল্যাপটপ নিয়ে বারান্দায় গেল কাজ করতে। রাত হয়ে গেলে বারান্দা থেকে ঘরে গিয়ে দেখে তুষি বিছানায় শুয়ে আছে, কিন্তু ঘুমায়নি। আরব লাইট অফ করে বিছানায় গা এলিয়ে দিল। লম্বা হয়ে শুয়ে থেকে ঘাড় কাত করে তুষির দিকে তাকালো। তুষি অন্যদিকে মুখ করে শুয়ে আছে। আরব ধীর গলায় বলল, ঘুমাও। তুষি ফট করে আরফের দিকে ঘুরে অসহায় মুখ করে বলল, আমাকে কি সত্যি অনেক খারাপ লাগছে? আরব তুষির কথার অর্থ বুঝল। সরু দৃষ্টিতে নাকের দিকে তাকাতেই হাসি পেল, কিন্তু হাসল না। তুষির মাথার পেছনে হাত রেখে নিজের মুখ বরাবর এনে বলল, একদমই না। কে বলেছে খারাপ লাগছে? তুমি যেমনই হও তেমনই তোমাকে আমার ভালো লাগে। সত্যি? জি ম্যাম। আরব আলতো করে তুষির নাকে অস্ত্র ছুঁয়ে দিল। তুষি চোখ বন্ধ করে নাকে হাত ঘষতে গেলে আরব বারণ করে। হাত দিও না, ব্যথা লাগবে। তুষি বিনা বাক্যে শুয়ে রইল। কিছুক্ষণ পর ঘুমিয়েও গেল। আরব একদিনে তাকিয়ে থাকলো তুষির দিকে। নারী জাতি কত অদ্ভুত। প্রিয়জনের কাছ থেকে ছোট্ট একটু প্রশংসা পেলেও তারা কতটা খুশি হয়ে যায়। যাচ্ছে ইফাজ এতটুকু দেখে যেন খুশি। এই 2 মাস সে নিজেই ইলুর থেকে দূরত্ব তৈরি করেছে। ইলুর কাছে সে অপরাধী। ইলু যতবারই তার দিকে তাকাবে সেই অপরাধবোধটাকে জেগে ধরবে। এই দূরত্ব তৈরি সে নিজে করলেও তার মন বলে এই দূরত্বের ইতি একদিন ইলু টানবে। অপেক্ষা করছে সেই দিনের। ইফাজ প্রসন্ন হাসে। দীর্ঘ সময় চেয়ে থেকে মুখ নামিয়ে অধর ছুঁয়ে দেয় ইলুর ললাটে। তারপর উঠে দাঁড়ালো। আবারও তাকে চলে যেতে হবে। ইফাজ 2 কদম এগিয়ে গেল। ঠিক তখনই স্পষ্ট আর্তনাদ কানে এলো। ইফাজ থমকে দাঁড়িয়ে গেল। পেছনে ফিরে দেখলো ইলু নড়ছে। সে এগিয়ে গেল। ইলুর মুখ থেকে চাপা যন্ত্রণার শব্দ কানে লাগতে বুকে ধক করে ওঠে ইফাজের। সে দ্রুত টেবিল ল্যাম্প চালায়। ইলুর মুখশ্রী রক্ত শূন্য, চোখ বন্ধ তার। ইফাজ এগিয়ে এসে ইলুর গালে হাত রাখলো। কিছু বলতে উদ্যত হতে চোখ গেল বিছানার শেষাংশে। শুভ্র চাদরে লাল রঙার রক্তের বর্ষণ দেখে মাথা চক্কর দিয়ে ওঠে। ভয়ার্ত চোখ জোড়া সরিয়ে ইলুর দিকে তাকিয়ে উদ্ভ্রান্তের ন্যায় বলে উঠল, রক্ত? এত রক্ত কেন? এলো, কি হয়েছে তোমার? কোনো জবাব এলো না।
ইলু ছটফট করতে লাগলো বিছানায়। নীরব পরিবেশে ঝলমলে সূর্য অবগাহন করেছে। রাতে আধার ঘুচে তপ্ত হয়ে উঠেছে পরিবেশ। হসপিটালের দ্বিতীয় তলায় করিডোরে দেয়ালে ঠেসে দিয়ে দাঁড়িয়ে আছে ইফাজ। হাত ঘড়ির দিকে তাকিয়ে একটু পরপর তপ্ত শ্বাস ফেলছে। চোখ দুটো লেগে যাচ্ছে বারংবার। টানা এক রাত না ঘুমানোর ফলে মাথা ঝিমঝিম করছে। ইলা বেগম ছেলের দিকে তাকিয়ে শীতল শ্বাস ছেড়ে বললেন, ডক্টর বের হচ্ছে না কেন এখনো? রাত থেকে তো দেখেই যাচ্ছে মেয়েটার কি হয়েছে, কিছুই তো বলছে না কেন? ইফাজ উত্তর দিল না। তার শূন্য দৃষ্টি পলকহীন। রাতে ইলুর অবস্থা বেগতিক দেখে তৎক্ষণাৎ হসপিটালে নিয়ে এসেছে। আর সেই রাত থেকে এখন অবধি ইলুর কোনো খবর ডাক্তাররা দেয়নি। ইলা বেগম কোনো উত্তর না পেয়ে আবারও ফেরত চলে গেলেন। মিসেস অনিন্দিতা চেয়ারে হেলান দিয়ে মাথা দেয়ালে ঠেকিয়ে ঝিমাচ্ছেন। গতরাতে মেয়ের এই অবস্থা শুনে হসপিটালে ছুটে এসেছেন। সারা রাত কেঁদেছেন। এখন সবে চোখজোড়া লেগে এসেছে। ইফাজের চোখজোড়া জ্বালা করছে। বারবার মনে পড়ছে ইলুর সেই কাতরতা, সেই রক্ত দীর্ঘশ্বাস ফেলল ইফাজ। আরাফের কণ্ঠ পেয়ে সোজা হয়ে দাঁড়ালো ইফাজ। ঘাড় কাত করে পাশে তাকিয়ে আরাফকে রিপোর্ট হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখল। আরাফ রিপোর্ট এগিয়ে দিয়ে বলল, ডক্টরের সাথে কথা বলতে হবে। ইফাজ হাত বাড়িয়ে রিপোর্ট নিয়ে ছোট্ট করে বলল, চলুন। রোবটের মতো হাঁটা ধরল ইফাজ। রিপোর্ট মেলে দেখল না। আরাফ ইফাজের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে পকেট থেকে ফোন বের করল। সকাল 7:30 বাজে। সময় দেখে ফোন পকেটে রাখতে গেলে রিংটনের শব্দে ভ্রু কুঁচকে ফোনের স্ক্রিনে চোখ রাখে। তুষির ফোন। আরাফ সন্তর্পণে ফোন বন্ধ করে পকেটে রাখল। এরোর এহেন অবস্থা বলা সম্ভব নয় তুষিকে। মিথ্যা কথা বলতেও চাইছে না আপাতত, তাই ফোন বন্ধ করেই রাখলো। আরাফের কাছ থেকে কল পাওয়ার পর প্রীত ঘুম থেকে উঠেই হসপিটালের উদ্দেশ্যে বের হলো। নিষাদকে ঘুমের মাঝে রেখে আসার ইচ্ছে থাকলেও নিষাদ জেগে গেল। আর হৃদকে এত সকাল সকাল বের হতে দেখে প্রশ্ন করলে হৃদ সবটা বলে। সব শুনে নিষাদ জেদ ধরে সেও যাবে। হৃদ বারণ করল, কিন্তু বরাবরের মতোই একরোখা হয়ে নিষাদ যাবে তো যাবেই। হৃদ চাপা শ্বাস ফেলে নিষাদকে নিয়ে বের হলো। হসপিটালে গিয়ে মিসেস অনিন্দিতাকে কাঁদতে দেখে নিষাদ এগিয়ে গিয়ে তাকে চাপড়ে ধরল। যতটুকু পারল সান্ত্বনা দিল। হৃদ চারিপাশে তাকিয়ে নিষাদকে বলল, বসো এখানে, আমি আছি। কোথায় যাচ্ছেন? ডক্টরের কেবিনে। আরাপ আর ইফাজ সেখানেই থাকবে। আমিও যাই, ইলু আপুর জন্য টেনশন হচ্ছে। হৃদ নিষাদকে এক পলক দেখে মৃদু হাসার চেষ্টা করে বলল, আমি যাচ্ছি তো, তোমাকে এসে বলবো। তুমি আন্টির সাথে থেকো, একা একা কোথাও যাবে না। কিছু প্রয়োজন হলে কল করো। নিষাদ মাথা নাড়াতে হৃদ সামনের দিকে এগিয়ে গেল। ডক্টরের কণ্ঠে ইফাজ সচকিত হলো। পেশেন্টের হাজবেন্ড? জি। ইফাজ শান্ত কণ্ঠে জবাব দিলেও ভেতরে যে অশান্ত ঝড়ের তাণ্ডব চলছে তা আটকানোর চেষ্টায় থাকলো। শরীর মৃদু ঘামছে। বহু আগেই পরনের ডেনিম জ্যাকেট খুলে ফেলেছে। সাদা পাতলা ফিনফিনে শার্ট আপাতত ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। মধ্যবয়স্ক ডাক্তার মনোযোগ দিয়ে রিপোর্ট দেখে অদ্ভুতভাবে তাকালেন ইফাজের দিকে। ডক্টর যতটুকু বুঝতে পারল ততটুকু ইফাজ না বুঝলেও তার তাকানোর ইঙ্গিত বুঝে দীর্ঘশ্বাস ফেলে। চাপা কণ্ঠে জিজ্ঞেস করে, আমার ওয়াইফ সুস্থ আছে তো? আছেন। ব্লিডিং অতিরিক্ত হওয়ার আগেই হসপিটালে নিয়ে এসেছেন, তাই সমস্যা হয়নি। তবে মেডিসিনগুলো না নেওয়ার কারণ কি? ইফাজ চমকে গেল। কোনো মেডিসিনের কথা বলছে সেটা বুঝতে না পেরে বলল, কিসের মেডিসিন? আপনি জানেন না? ডক্টরের কৌতূহলী কণ্ঠ কানে আসতেই থতমত খেল ইফাজ। কোনো জবাব না পেয়ে ডক্টর নিজেই বললেন, আপনার স্ত্রী থাইরয়েডের প্রবলেম আছে, যার জন্য কিছু মেডিসিন নিতে হয়। সেলকুলার জমেনেট ফলে ওভারিটিভ প্রবলেম হয়েছে। এর জন্য দীর্ঘদিন যে মেডিসিনগুলো নিত সেইগুলো সপ্তাহখানেক হচ্ছে নেননি, যার কারণে ব্লিডিং হয়েছে। আশা করছি আপনি আপনার স্ত্রীর এই সমস্যার কথা জানতেন। ইফাজ ডক্টরের ইঙ্গিত এবারও ধরতে পারল। বলল, জানতাম। আপনার স্ত্রী ইউটারাসে অসংখ্য সিস্ট আছে, যার দরুন তার ইউটারাস একদমই দুর্বল। মা হবার সম্ভাবনা খুব একটা নেই। ইফাজ শান্ত দৃষ্টি মেলে ডক্টরের দিকে তাকালো, তবে কোনো উত্তর দিল না। ডক্টর সান্ত্বনা দিয়ে বললেন, এর অবশ্যই ট্রিটমেন্ট আছে। অনেক লম্বা সময় যাবৎ ট্রিটমেন্ট চললেও একদিন না একদিন
এই প্রবলেম সলভ হবে। আশা রাখছি কনসেপ্ট করার ক্ষমতা ধীরে ধীরে তৈরি হবে। ইফাজ দু হাতে চুলগুলো টেনে দম নিয়ে সোজা হয়ে বসল। ডক্টরের কথার প্রেক্ষিতে কোনো জবাব দিল না, শুধু এইটুকুই জিজ্ঞেস করল, আমার স্ত্রীকে বাসায় কখন নিয়ে যেতে পারবো? আজকেই। হসপিটালের সফেদ বিছানায় আধশোয়া হয়ে আছে ইলো। বাম হাতে তার স্লাইন চলছে। মিসেস অনিন্দিতা চেয়ারে বসে মেয়ের ডান হাত আঁকড়ে বসে আছেন। চাপা কান্নার দরুন শরীর মৃদু কাঁপছে তার। ইলো দুর্বল চোখে মায়ের দিকে তাকালো। তার সমস্যার কথা যে আর লুকিয়ে রাখা সম্ভব হয়নি সেটা বুঝতে পারল। নিশাত অনেকক্ষণ বসে থেকে উঠে বাইরে গেল। হৃদ একটু দূরে দাঁড়িয়ে আরফের সাথে কথা বলছিল। নিশাদকে বের হতে দেখে সে নিজেই এগিয়ে এলো। নিশাদ চিন্তিত কণ্ঠে বলল, ইলু আপুর কি হয়েছে? মানে ডক্টর কি বলেছে? হৃদ সহসা জবাব দিল না। সে আসলে উত্তর দিতে চাইছে না, কথা এড়িয়ে নিজেই প্রশ্ন করল। কিছু খাবে? নিশাদ ভ্রু কুঁচকে ফেলে। সে কি জিজ্ঞেস করলো আর হৃদ কি উত্তর দিল? হৃদ চারিপাশে তাকিয়ে নিশাদের হাত ধরে বাইরে বেরিয়ে গেল। হসপিটালের সামনে একটা খোলা জায়গার ব্রেঞ্চে বসিয়ে দিয়ে কোথাও চলে গেল। নিশাদ ভ্রু কুঁচকে শুধু হৃদের কাহিনী দেখল, অতপর চুপচাপ দু হাত এক করে বসে রইল। কিছুক্ষণ পর হৃদ কিছু শুকনো খাবার নিয়ে নিশাদের পাশে বসে। প্যাকেট থেকে বাটার নান বের করে নিশাদের হাতে ধরিয়ে দিয়ে বলল, খাও। নিশাদ নান হাতে নিয়ে বসে থাকলো। হৃদ পা সোজা করে টান টান হয়ে বসে রইল, দৃষ্টি তার সামনে। নিশাদ ভ্রু কুঁচকে আবারও জিজ্ঞেস করল, আমি কিছু জিজ্ঞেস করেছিলাম। তো নিশাদ ভ্যাবাচাকা খেয়ে বলল, তো উত্তর দিন। উত্তর পরে দেব, আগে খাবার শেষ করো। খাবার পরে খাবো, আগে বলুন। হৃদ সোজা হয়ে বসে বিরক্ত কণ্ঠে বলল, তুমি কিন্তু কোনো কথাই শুনছো না আমার। ধমক খেয়েই কথা শুনতে হবে। নিশাদ মুখ ভার করে বলল, আপনিও কেমন জানি হয়ে গিয়েছেন, ইদানিং একটু বেশি বেশি ধমকাচ্ছেন। হৃদ ভ্রু কুঁচকে আশ্বাস দিয়ে বলল। খাবারটা শেষ করো, তাহলে বেশি বেশি আদর করব। নিশাদ নাক ফুলিয়ে বলল। উত্তর দিলেই চলবে। হৃদ মৃদু হাসে। নিশাদের খাওয়া শেষ করার পর পানি খেতে গিয়ে প্রশ্ন করে, আপনি খেয়েছেন? আমি বাসায় গিয়ে খাবো। নিশাদ সব কিছু গুছিয়ে রেখে হৃদের দিকে ফিরে বলে, এবার বলুন না, ইলু আপুর কি অনেক বড় কোনো সমস্যা হয়েছে? হৃদ নিশাদের কৌতূহলী দৃষ্টি উপেক্ষা করে সামনে দৃষ্টি ফেলল। নিশাদের দু হাত টেনে নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, ইলুর কনসেপ্ট করার চান্স খুব কম। ডক্টর আশ্বাস দিয়েছেন ঠিকই, কিন্তু চান্স কম বলতে একদমই কম। অধিকবার রেপ হওয়ায় ওভারিতেও সমস্যা হয়েছে। মোট কথা আপাতত কোনো প্রবলেম না হলেও জীবনের সবথেকে বড় সমস্যায় আটকে গেছে। নিশাদ থম মেরে বসে রইল। তার যে এখনো বিশ্বাস হচ্ছে না। মুহূর্তে চোখ ভিজে আসে। হৃদের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে দু হাতে মুখ চেপে ধরে। কান্নায় হৃদয় ভেঙে আসলেও চেঁচিয়ে কাঁদা সম্ভব না। কান্নার শব্দ পেয়ে ঝট করে পাশে তাকালো হৃদ। নিশাদকে কাঁদতে দেখে মৃদু হাসল। সে জানতো নিশাদ কাঁদবে, সবার কষ্টেই মেয়েটা কাঁদবে। সে একটু এগিয়ে গিয়ে নিশাদকে টেনে বুকের সাথে মিশিয়ে নিল। নিশাদ বুকে মাথা রেখে ডুকরি কাঁদে। হৃদ মাথায় হাত বুলিয়ে বলে, এজন্যই খাওয়ার পর বলেছি, আগে বললে তো খেতেই পারতে না কান্নার জন্য। নিশাদ ভেজা কণ্ঠে বলল, ইফাজ ভাইয়া খুব ভালো মানুষ, সে ইলু আপুকে ছেড়ে যাবে না বলেছিল, কিন্তু এখন এসব শোনার পর যদি ছেড়ে চলে যায়? হৃদ নিজের বুক থেকে নিশাদের উঠিয়ে দুগাল মুছে দিয়ে বলে, যাবে না। ইফাজ ইলুকে ভালোবাসে, আর কাউকে ভালোবাসলে তার সব ভালো খারাপ মিলিয়েই তাকে ভালোবাসে। তার কমতি তখন ছেড়ে যাওয়ার জন্য কোনো রিজন হয়ে দাঁড়াতে পারে না। ইলু আপু কত কিছু সহ্য করেছে, এখন ইফাজ ভাইয়া যদি ছেড়ে চলে যায় তাহলে ভেঙে পড়বে। হুম, ভেঙে পড়বে না। আমি যতটুকু চিনি ইলু খুব শক্ত মনের মেয়ে। জীবনে যা যা সহ্য করেছে অন্য কোনো মেয়ে হলে সুইসাইড করতো, কিন্তু ইলু করেনি। আর ইফাজ বুদ্ধিমান ছেলে, সেই সামান্য কারণে নিজের ওয়াইফকে ছেড়ে দেবে না অবশ্যই। নিশাদ ধীরে ধীরে শান্ত হলো। নিশাদ হৃদের কাঁধে মাথা রেখে অনুরক্তি কণ্ঠে বলল, আমারও যদি কখনো বেবি না হয় তখন কি আপনি আমাকে ছেড়ে চলে যাবেন? হৃদ তীক্ষ্ণ চোখে তাকালো। নিশাদ প্রশ্ন করে হৃদের দিকে তাকাতেই বোকা বনে গেল। কাঁধ থেকে মাথা তুলে বলল, রাগ করবেন না। হৃদ সরু চোখে তাকিয়ে বলল,
তোমাকে এতক্ষণ যাবৎ কি বুঝালাম? ভালোবাসলে ছোটোখাটো সমস্যায় কেউ কাউকে ছেড়ে চলে যায় না। এক্স্যাক্টলি। এর পরেও কি একই প্রশ্ন করা যুক্তিসঙ্গত? নিশাত মাথা নেড়ে না করে দিল। ফুস করে শ্বাস ছেড়ে সামনে তাকিয়ে থাকে। নিশাত মিনমিনিয়ে বলে, তবুও জিজ্ঞেস করলাম, উত্তরটা সোজাসুজি দিয়ে দিলেই তো হয়। তার মানে তুমি আমার কথা শুনবে না? না না, শুনবো তো। তাহলে এই টপিক বাদ। আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। এরপর ধমকালে তো বলবে আমি কেমন হয়ে গিয়েছি। নিশাত মাথা নেড়ে শান্ত হয়ে বসে রইল। কিছুক্ষণ পরে উঠে গিয়ে ভেতরে গেল ওরা। সন্ধ্যার দিকে ইলুকে হসপিটাল থেকে নিয়ে আসা হলো বাসায়। ইলু নিজের বাড়িতে গিয়েছে। এর মধ্যে একবারও সে ইফাজকে দেখেনি। আরাব মিসেস অনিন্দিতা আর ইলুকে নিয়ে বাসায় পৌঁছে দিয়ে কিছুক্ষণ সময় দিয়েছে ওদের। ইলা বেগম সন্ধ্যা পর্যন্ত থেকে চলে গিয়েছেন। ইলু নিশ্চুপ হয়ে বিছানায় শুয়ে থাকে। ইফাজকে একবার না দেখে তার মন একটাই বলে, ইফাজ কি তার অক্ষমতার কথা জেনে মুখ ফিরিয়ে নিয়েছে? চাপা অপ্রকাশ্য যন্ত্রণায় চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল ইলুর। আরাফের বাসায় ফিরতে ফিরতে রাত হলো। খুব একটা রাত না হলেও আরাফ সারাদিনের দৌড়াদৌড়িতে ক্লান্ত হয়ে গেল। এদিকে আসার সময় একবার অফিসে গিয়ে ম্যানেজারের সাথেও কথা বলে আসতে হয়েছে। বিকেলে মিটিং ছিল, সেটা আজকে ক্যান্সেল হওয়ায় আবার সপ্তাহখানেক পর ডেট দেওয়া হয়েছে। আরাফ বাসায় এসে প্রথমেই ধপ করে ড্রয়িং রুমের সোফায় বসে পড়ে। ঘাড় দুদিকে কাত করে মাথা পেছন দিক দিয়ে চোখ বন্ধ করতে মিসেস আঞ্জুমান শরবতের গ্লাস হাতে ছুটে এলেন। আরাফের দিকে বাড়িয়ে দিয়ে চিন্তিত মুখে জিজ্ঞেস করলেন, ইলুর কি হলো? তুষিকে না জানিয়ে গিয়েছে দেখে তো আমিও যেতে পারলাম না। চিন্তায় মাথা ফেটে পড়ছে। অনিন্দিতার অবস্থা কি বেশি খারাপ? মায়ের এত এত প্রশ্ন শুনেও আরাফ রই সই শরবতের গ্লাসে চুমুক দিল। একটারে শেষ করে টেবিলে রেখে প্রশান্তির শ্বাস ফেলে মায়ের চিন্তার অবসান ঘটালো। সবটা শুনে মিসেস আঞ্জুমান ব্যথিত হলেন। কালই যাব। এত কিছু হয়ে গিয়েছে, মেয়েটা যে আর কি কি সহ্য করবে? আরাফ নিজের ঘরের দিকে তাকালো। দরজা হালকা চাপানো, ভেতরে লাইট অফ। আরাফ ধীর কণ্ঠে বলে, তুষি কিছু জিজ্ঞেস করেনি? আমি কোথায় ছিলাম, ফোন ধরছি না, এসব নিয়ে? তা আর না করছে। সারাদিন তো ছোট বাচ্চাদের মতো ফুলিয়ে ভুলিয়ে ভালিয়ে রাখতে হয়েছে। বারবার তোর কথা জিজ্ঞেস করছিল। কি বলতাম বলো? ইলুর অতীতে যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে সেটা তো জানে না। আজকে হসপিটালে নিয়ে গেলে সব কিছু শুনে কি রিয়াক্ট করতে ভাবতে পারছো? আর যাই হোক, এসব সহ্য করতে পারতো না। ওর বোনের ব্যাপারে জানানোটা তো উচিত। যা জানলে নিজের জন্য খারাপ, তাও জানা থাকাই বেটার। মিসেস আঞ্জুমান আর কিছু বলেন না। আরাফ তাকে খেয়ে নিতে বলল। তারপর উঠে দাঁড়িয়ে ভেতরে গেল। ঘরে গিয়ে সবার আগে লাইট জ্বালিয়ে দেখল তুষি বিছানায় শুয়ে আছে। আরাফ মৃদু হাসে। তুষি রেগে থাকলে এভাবে শুয়ে থাকি মুখ ফিরিয়ে। আরাফ দরজা লাগিয়ে আগে নিজের কাজগুলো করল। সময় নিয়ে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেরোলো। এখন কিছুটা ফ্রেশ লাগছে। বের হওয়ার পরও তুষি সেভাবে শুয়ে আছে। আরাফ তাওয়াল মেরে দিল বারান্দায়। তারপর এগিয়ে গিয়ে বিছানায় এক পা ভেঙে বসে ধীর স্থির হয়ে তুষির মাথায় হাত রাখল। তুষি কোনো প্রতিক্রিয়া করল না। আরাফ শান্ত কণ্ঠে বলল, জানি ঘুমাওনি, উঠে বসো। তুষি শুনল না, শক্ত হয়ে শুয়ে থাকলো। আরাফ জোর কণ্ঠে বলল, উঠতে বলেছি তোমাকে, জোরাজোরি করতে বাধ্য করো না। আরাফের গম্ভীর কণ্ঠ কানে যেতেই তুষি ফট করে উঠে বসল। কম্বল টেনে কাঁধ অব্দি ঢেকে হেডবোর্ডের সাথে হেলান দিয়ে বসল। দৃষ্টি নত রেখে থম মেরে বসে রইল। আরাফ স্মিত হেসে তুষির হাত নিজের হাতের ভাঁজে নিয়ে নিচের অধর ছুঁয়ে দিল। তুষি ভ্রু কুঁচকে একবার তাকিয়ে দেখল শুধু, কিন্তু আবারও নির্বাক হয়ে বসে থাকলো। আরাফ তুষির ফোলানো মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করল, এই মুখ ফুলিয়ে রেখেছো কেন, কি হয়েছে? সে কথায় তুষি আবারও মুখ ফিরিয়ে নিল। আরাফ নিজেও আঙুল চালিয়ে তুষির চিবুক টেনে নিজের দিকে ফিরিয়ে জিজ্ঞেস করল, রাগের কারণটা বলো। তুষি কোনরূপ কথাই বলল না। আরাফ অধৈর্য হলো না। তুষির পাংশুটে চেহারার দিকে তাকিয়ে প্রশ্ন করা বন্ধ করল। আরাফকে চুপ থাকতে দেখে তুষির নাকের পাটা ফুলতে থাকে। কিছুক্ষণ পরেও যখন তুষি নীরব রইল, আরাফ এক পর্যায়ে অধৈর্য হলো। হুট করে তুষির কাঠ টেনে নিজের কাছে এনে বলল, তোমাকে বলেছি না, যাই করো না কেন কথা বলতে হবে। তোমাকে নীরব থাকতে দেখলে আমার মাথা ঠিক থাকে না।
তুষির রাগ দ্বিগুণ বেড়ে গেল। আরাফের হাত ছাড়িয়ে একটু দূরে সরে পুনরায় কম্বল টেনে বিড়বিড় করল। রাগ করেছি, কোথায় রাগ ভাঙাবে তা না করে ওনার মাথার সমস্যা হচ্ছে সেটা বলতে এসছে। আরাফ ভ্রু কুঁচকাল। তুষির কথা শুনে তপ্ত শ্বাস ফেলল। দুপা বিছানায় উঠিয়ে কম্বলের নিচে নিজেও ঢুকে পড়ে। দুজনের গা স্পর্শ করতেই উষ্ণ হলো দুজনের কায়া। আরাফ সন্তর্পণে এগিয়ে গেল তুষির কাছে। কোমরে হাত টেনে নিজের কাছে এনে কানের কাছে ফিস ফিস করে বলে, রাগ ভাঙানোর জন্য এই অধমকে কি করতে হবে? কিছু করার কথা হলে করতেই পারি, করব। তুষির কান গরম হয়ে গেল। কটমট চাহনি দিয়ে আরাফের হাত কাম থেকে ছাড়িয়ে নিতে গেলে আরাফ আরও শক্ত করে চেপে ধরে। আরাফ এবার রেগে গেল। তুষির গাল চেপে ধরে নিচের দিকে ফিরিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, মুখ বন্ধ রাখার এত শখ? নেক্সট টাইম কানের কাছে বকবক করলে খবর আছে। আর ইউ নো ভেরি ওয়েল, আমি আবার মুখ বন্ধ করতে ওস্তাদ। তুষি মাথা পিছিয়ে নিতেই আরাফ গালের থেকে হাত সরালো। তুষি মুখ ফিরিয়ে বলল, আমার কাছে আসলেন কেন? সারাদিন বাইরেই থাকতেন। আরাফ কপালে ভাঁজ ফেলে বলল, বাইরে থাকবো কেন? গোটা একটা দিন বাইরে থেকে এখন জিজ্ঞেস করছেন কেন থাকবো? আরাফ সরু চোখে তাকিয়ে বলে, এই জন্য এত রাগার কি আছে? তুমি যেভাবে বলছো মনে হচ্ছে আমি তোমাকে ছেড়ে অন্য কোনো মেয়ের সাথে সময় কাটাতে বাইরে ছিলাম। তুষি কড়া কণ্ঠে বলে, কথা সেটা নয়, কথা হলো আপনি যে বিয়ে করে ঘরে একটা বউ রেখেছেন সেটা তো ভুলে গেলে চলবে না। সারাটা দিন একবারও খোঁজ নিলেন না, আমি কল করলাম তাও ধরলেন না। আরাফ মৃদু হেসে বলে, বেশি মিস করেছো মনে হয়। করলেই বাকি, আপনি তো আমায় মিস করেন না তাই না? হ্যাঁ তাই। তুষি বাকরুদ্ধ হয়ে তাকালো। আরাফের সহজ স্বীকারোক্তিতে অভিমানী হলো মন। মুখ ফিরিয়ে আবার সরে যেতে উদ্যত হতে আরাফ ধীর কণ্ঠে বলে, মিস তো মানুষ তখন করে যখন তার থেকে দূরে সরে যায়, ভাবনা থেকে দূরে সরে যায়। কিন্তু তুমি তো আমার ভাবনা থেকে, মস্তিষ্ক থেকে, হৃদয় থেকে দূরে সরে যাওনি। সারাক্ষণ তোমার চেহারা আমার চোখের সামনেই ভাসে। এখন তুমিই বলো, এসব কিছুর পর আমি তোমাকে মিসটা করি কিভাবে? তুষি নির্বাক হয়ে শুনল। আরফের কথায় তার অভিমান করল কিনা জানা নেই, তবে ভালো লাগা কাজ করল। তুষি মেয়েকে রাগ দেখিয়ে বলল, হয়েছে, এসব বলতে হবে না, আমি রাগ করেই থাকবো। খেয়েছেন? তুমি খেয়েছো? না। তাহলে আমিও খাইনি, যাও খাবার নিয়ে আসো। তুষি উঠে খাবার নিয়ে এলো। দুজনে খাবার খেয়ে নেওয়ার পর আরাফ গিয়ে বিছানায় শুয়ে পড়ল। আর তুষি শাওয়ার নিতে গেল। ঘণ্টাখানেক সময় নিয়ে তুষি শুধু শাওয়ারে নিল। আরাফ ঘড়ির দিকে তাকিয়ে থাকতে থাকতে এক পর্যায়ে বিরক্ত হলো। একটু জোরেই ডাকলো। তুষি দু একবার আসছি আসছি করে সেই 1 ঘন্টার সময়ই নিল। তুষি বের হতেই আরাফ দাঁতে দাঁত চেপে বলে, বের হলে কেন? সারা রাত থাকতে সেখানে। ও মা, শাওয়ার নিতেও পারবো না? আপনিও বা এমন অধৈর্য হয়ে গেলেন কেন? বলতে বলতে তুষি নিজেও লাইট অফ করে শুয়ে পড়ল। কম্বলের নিচে শুয়ে পড়তেই আরাফ তাকে টেনে নিজের একদম কাছে আনলো। তুষি চুপচাপ শুয়ে রইল। এতক্ষণ শাওয়ার নেওয়ার দরুন শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল, এখন একটু ভালো লাগছে। তুষি চোখ বন্ধ করতেই আরাফ মৃদু কণ্ঠে ডেকে উঠল। তুষি, তুষির চোখকে জবাব দিল, হুম। আমাদের 2টা বেবি হবে, একটা ছেলে একটা মেয়ে। খুব শীঘ্রই আমরা বেবি নিয়ে নিব। তুমি একটু তাড়াতাড়ি বড় হয়ে যাও, তারপর আমাদেরও বেবি হবে। দেখো কোনো প্রবলেম হবে না। তাছাড়া বাচ্চা তো আজকালকার মেজর কোনো প্রবলেম না, তোমারও কোনো প্রবলেম হবে না। আমরা বাবা মা হব, তুমি শুধু একটু তাড়াতাড়ি বড় হও। তুষি হতভম্ব হয়ে গেল। ঘাড়ে আরাফের উষ্ণ শ্বাসের ঝাপটা লাগতেই দ্রুত পেছন ফিরে আরাফের গালে হাত রেখে বলল, আপনার তো জ্বর কখন এলো? আরাফ দুর্বোধ্য হয় সে। দুর্বল হাতে তুষির হাত সরিয়ে ভেজা ঠোঁটের স্পর্শ দিয়ে বলে, হোক জ্বর, তুমি আমার কথা বুঝতে পারছো? তুষি দ্বিধান্বিত হয়ে বলে, পেরেছি, কিন্তু আপনার তো জ্বর। কিচ্ছু হয়নি, ঠিক আছে আমি। তুমি বলো, আমাদের 2টা বেবি হবে না? তুষি নিরুদ্বেগ ভঙ্গিতে বলল। হ্যাঁ। তুষি উঠতে চাইল, কিন্তু আরাফ ছাড়ল না। অতপর শুয়েই থাকতে হলো। আরাফের উত্তপ্ত শরীরের সাথে লেপ্টে থাকতে থাকতে ড্যাব ড্যাব করে চেয়ে থাকলো আরাফের দিকে। আরাফ ঘুমের মাঝেও বাচ্চা বাচ্চা করছে। তুষি মৃদু হেসে আরাফের কপালে চুমু খেয়ে চুলগুলো নেড়ে চেড়ে বলল, দেখো ওনাকে, সব জ্ঞানে থাকলে তো বাচ্চার কথা বলতেই ক্ষেপে যায়, আর এখন নিজেই বাচ্চা বাচ্চা করছে। তার মানে নিজেও বাচ্চা ঠিকই চায় না? তুষি, তাড়াতাড়ি বড় হতে হবে। আরাফের এমন বাচ্চা বাচ্চা করার কারণ বুঝল না তুষি, কিন্তু বার কয়েক মাথায় হাত চালিয়ে সে নিজেও ঘুমিয়ে গেল।
ইলু নির্লিপ্তভাবে বাইরে তাকিয়ে আছে, তার দৃষ্টি শূন্য। কান্নার স্বভাব সাধারণত তার নেই বললেই কাছে না, কিন্তু ভেতরে চাপা কষ্ট যে সেই স্বভাব মানতে নারাজ। কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়তেই ইলু হাত দিয়ে মুছে ফেলল। 10 দিন কি খুব বেশি সময়? হয়তো না, কিন্তু এই 10 দিন 10 বছরের মতো মনে হয়েছে ইলুর। 10টা দিন কেটে গেল, অথচ ইফাজের সাথে তার বিন্দু পরিমাণও যোগাযোগ হয়নি। ইফাজ নিজেই যোগাযোগ করেনি। ইফাজ কেন তার সাথে যোগাযোগ করছে না? তার অক্ষমতার জন্য হবে হয়তো। এছাড়া তো এমন করার কথা না। আচ্ছা, একটা বাচ্চার জন্য কি ভালোবাসা কমে যায়? ইফাজ তো তাকে ভালোবাসে, সেই ভালোবাসা অনুভব করতে পেরেছে ইলু। তাহলে এখন কেন এত দূরত্ব? দরজায় ধূপধাপ আওয়াজে ইলুর ধ্যান ভাঙে। তাড়াতাড়ি চোখ মুছে বিছানা থেকে নামে। দরজা খুলতে গিয়েও কি মনে করে খোলে না, চাপা কণ্ঠে বলে, ভালো লাগে না আম্মু, কালকে কথা বলবো, এখন ঘুমাবো, তুমিও যাও। ইলু পেছন ফিরে যেতেই আবারও দরজায় আওয়াজ হলো। ইলু ফ্রুকোজকে বলল, প্লিজ যাও। তবুও ধাক্কার শব্দ থামল না। ইলু বিরক্ত হয়ে এগিয়ে গিয়ে দরজা খুলল। দরজা খোলার পর অন্ধকারে দাঁড়িয়ে থাকা পুরুষ অবয়বের দিকে তাকিয়ে থমকে গেল। কণ্ঠনালী কেঁপে শুধু এতটুকুই উচ্চারিত হলো, ইফাজ।